দেশের মোট জনসংখ্যার বড় অংশ তরুণ হলেও বেকারত্বের হার বাড়ছে ক্রমাগতভাবে। অন্যদিকে বিনিয়োগেও চলছে ধীরগতি। এমন পরিস্থিতিতে বেকারত্ব থেকে বাঁচতে আসলে করণীয় কি বিষয়ে আমরা জানতে যুক্ত করে নিচ্ছি গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান ডক্টর এম এ রাজ্জাককে। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। যে আমরা যেমন প্রতিবেদনে দেখছিলাম 2023-24 সালে বেকারত্ব বেড়েছে 19 লাখ। এই নিয়ে আপনাদের যে গবেষণাটি হয়েছে এটার আসলে উল্লেখযোগ্য অংশগুলো কি? ধন্যবাদ প্রথমে আমাকে সংযুক্ত করার জন্য। আমরা আমাদের গবেষণায় যেটা বলার চেষ্টা করেছি এবং এই তথ্যপত্র উঠে এসেছে সরকারের যে জরিপ আছে বিবিএস এর লেবার ফোর্স সার্ভে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গত এক বছরে আপনি যেটা বলেছেন যে 19 লক্ষ আমরা দেখেছি যে এমপ্লয়মেন্ট কমেছে, কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এট দ্য সেম টাইম দেখতে পাচ্ছি প্রায় 16 থেকে 17 লাখ আবার লোকজন তারা চাকরি বাজারে পার্টিসিপেট করছে না, অংশগ্রহণ করছেন না। কাজে 19 লাখ বেকার হয়েছে সেটা ঠিক না, কিন্তু একটা বড় একটা অংশ তারা আর লেবার মার্কেটে আসতে চাচ্ছেন না। এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে নারী শ্রমিকরা। তারা যেভাবে লেবার মার্কেটে আসা উচিত ছিল, তাদের আরো কাজ করা উচিত ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এটা একটা উদ্বেগের বিষয় যে আমরা যেখানে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে চাই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নারীর অংশগ্রহণ কিন্তু অনেক কমে গিয়েছে। এটার সঙ্গে আপনি যেটা বলেছেন ইউথ পপুলেশন, যারা যুব গোষ্ঠী আছে, তারা কিন্তু তাদের মধ্যে বেকারত্বের হারটা কিন্তু অনেক বেশি। এটাও সত্যি। একটা জিনিস আমি আপনাকে বলি যে আমরা দেখেছি এই তথ্যপত্র ঘেটে যে ম্যানুফ্যাকচারিং এ বড় মাত্রার প্রবৃদ্ধি হলেও সেখানে কিন্তু আমরা চাকরি নিশ্চয়তা করতে পারছি না। ইনফ্যাক্ট গত এক দশকে ম্যানুফ্যাকচারিং আউটপুট, শিল্পজাত পণ্যের যে যোগান, সেটা শতকরা 10 ভাগ হারে বেড়েছে প্রত্যেক বছর, কিন্তু তারপরেও শিল্প খাতে কিন্তু শ্রমিকের কর্মসংস্থানের পরিমাণ কমেছে, যেটা অত্যন্ত উদ্বেগের কারণ। এবং আমরা এখন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে আমাদের দেশে আমরা যে প্রবৃদ্ধির গল্প শুনি, যে প্রবৃদ্ধির হিসাব দেখানো হয়, সেটার সঙ্গে এমপ্লয়মেন্টের কোনো সম্পর্ক নাই। কাজে অধিক প্রবৃদ্ধি হলে যে বেশি বেশি চাকরির কর্মসংস্থান হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা আমরা আমাদের গবেষণাকে জি আমরা আপনি যেটা বললেন যে নারী শ্রমিকের অংশগ্রহণ আসলে কমেছে, এটার কারণ কি কিছু আপনাদের গবেষণা উঠে এসেছে যে কেন আসলে নারী শ্রমিকের অংশগ্রহণ কমেছে? এটা পরিষ্কারভাবে বোঝাটা মুশকিল, কারণ যথেষ্ট পরিমাণে যে তথ্যপত্র থাকা দরকার সেটা নাই, কিন্তু কয়েকটা কারণ আমি আপনাকে বলতে পারি। এই নারী শ্রমিকদের একটা বড় একটা অংশ তারা সংযুক্ত ছিলেন হচ্ছে রেডিমেড গার্মেন্ট শিল্পের সঙ্গে। রেডিমেড গার্মেন্টস আমরা জানি যে সেখানে অটোমেশন হয়েছে, অনেক বেশি এখন টেকনোলজি নিয়ে কাজ করা হচ্ছে, ফলে যে কাজগুলো নারী শ্রমিকরা করতেন সেগুলো মেশিন দিয়ে তাদেরকে রিপ্লেস করা হয়েছে। আবার বাংলাদেশে দেখুন সোশিও কালচারাল যে একটা ফ্যাক্টর আছে, সেখানে অনেক সময় মনে করা হয় ও নারী শ্রমিক মানেই সে হয়তো মেশিন নিয়ে কাজ করতে পারবে না, এরকম একটা ভ্রান্ত ধারণাও থাকে। তো সেই ফলে যেটা হচ্ছে যে অধিক পরিমাণে কিন্তু নারী শ্রমিক এই রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সরে যাচ্ছে। জি, এটার সঙ্গে দেখুন আমরা শুধু যে পোশাক শিল্প না, অন্য শিল্প আমরা দেখছি যে তুলনামূলকভাবে পুরুষের তুলনায় নারীদের অংশগ্রহণ অন্য সেক্টরে কমে যাচ্ছে। যে আমরা আবারও আলোচনায় ফিরবো স্যার, তার আগে আমরা আরেকটা প্রতিবেদন দেখে আসি। দেশে বেড়েই চলছে বেকারের সংখ্যা। চলতি অর্থ বছরে বেকার জনগোষ্ঠীর সংখ্যা পৌঁছেছে 27,30,000-এ। বেকারত্ব বৃদ্ধির কারণ হিসেবে বিনিয়োগ না হওয়া, রাজনৈতিক অস্থিরতা, অর্থনীতির ধীরগতিকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত মাকদুর আহমেদের রিপোর্টে। বেকারত্বের করাল গ্রাসে জর্জরিত বাংলাদেশ। যত দিন যাচ্ছে ততই যেন বেড়েই চলছে বেকারের সংখ্যা। বিশেষ করে শিক্ষিত বেকার দেশের অর্থনীতির জন্য বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের প্রান্তিকে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 4.63%, যা গত অর্থ বছরের একই সময়ে ছিল 3.95%। চলতি অর্থ বছরে বেকার জনগোষ্ঠীর সংখ্যা 27,30,000-এ পৌঁছেছে। বিনিয়োগ না হওয়া, রাজনৈতিক অস্থিরতা, অর্থনীতির শ্লথগতির কারণে বেকারত্ব বাড়ছে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। শিক্ষিতদের মূল্যায়ন করার মতো জব সেক্টরের অভাব এবং প্রযুক্তিগত দক্ষতার অভাবে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি।
বিনিয়োগ তেমন হচ্ছে না এবং বর্তমানে যে সমস্ত বিনিয়োগগুলো ছিল ছোট বড় বিনিয়োগ তার অনেকগুলোই বন্ধ হচ্ছে, গুটিয়ে নিচ্ছেন অনেকে, দেশি বিদেশি বিনিয়োগ গুটিয়ে নিয়েছেন। আবার রাজনৈতিক কারণে যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বন্ধ হয়েছে বা তারা দেশের বাইরে অনেক ধরনের মালিক চলে যাওয়ার কারণে তাদের প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে এই মুহূর্তে কার্যক্রমই নেই, ফলে তাদের কর্মকর্তা কর্মচারীরাও কাজ হারিয়েছেন। সবকিছু মিলে এই ধরনের পরিস্থিতিতে বেকারত্ব বাড়া। নির্বাচন পরবর্তী সময়ে দেশীয় বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দর্শক, আমরা বেকারত্ব নিয়ে আলোচনায় ছিলাম, আবার আমরা আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে আছেন র্যাপিডের চেয়ারম্যান ডক্টর এমএ রাজ্জাক। আমরা যেমনটি দেখছিলাম যে রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ কমেছে, বিনিয়োগ না হলে কর্মসংস্থান কমবে, এটাই আসলে স্বাভাবিক। আপনার দৃষ্টিতে আসলে কি মনে হচ্ছে? হ্যাঁ, এই সময়ে সাম্প্রতিক সময়ে আমরা যে প্রবণতাগুলো দেখছি সেখানে দেখুন ব্যক্তি খাত যথেষ্ট পরিমাণ কিন্তু চাপের মধ্যে আছে। যে পরিবেশ ছিল, আমরা জানি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, তারপরে দেখুন সুদের হার এখনো কিন্তু অত্যন্ত বেশি, কাজে ব্যাংক থেকে পয়সা নিয়ে যে ব্যবসা বাণিজ্য বেশি করা যাবে সেটাও কিন্তু এখন কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়েছে। এটার সঙ্গে যেটা যোগ করতে চাই, আপনি জানেন যে গত 3 বছর ধরে আমাদের যে মূল্যস্ফীতি হয়েছে এবং মূল্যস্ফীতি এখনো 10 ভাগের আশেপাশে ঘোরাফেরা করছে। এর ফলে যেটা হচ্ছে কি, মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা অনেকাংশে হ্রাস পেয়েছে। যদি ক্রয় ক্ষমতা হ্রাস পায় সেটা কিন্তু শিল্প পণ্য বা অন্যান্য যারা উৎপাদক আছেন তাদের যে দ্রব্য সামগ্রী সেগুলোর কিন্তু চাহিদা কমে যায়, এই চাহিদাটাও কমেছে আর কি। ফলে সবকিছু মিলে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গিয়েছি আর কি। কাজে এখান থেকে বের হতে না পারলে কিন্তু আমরা ওই বিনিয়োগকে চাঙ্গা ভাব ফিরে আনতে পারবো না। আর সেটা না হলে স্বল্প মেয়াদে আমরা দেখবো যে আমাদের বেশি বেশি পরিমাণে জনশক্তি নিয়োগ করার ক্ষমতা কিন্তু অনেক কমে আসবে। আমাদের যুব কর্মসংস্থান মন্ত্রণালয় আছে, শ্রম মন্ত্রণালয়ও কিন্তু আছে, তাদের অধীনে অনেকগুলো অধিদপ্তরও থাকার পরেও আমরা কিন্তু সমন্বিত কোনো উদ্যোগ দেখছি না আসলে, যে কর্মসংস্থান বাড়াতে যে ধরনের উদ্যোগ প্রয়োজন। দুর্বলতাটা আসলে কোথায়? দেখুন, বাংলাদেশের প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর, মন্ত্রণালয় কিন্তু অভাব নাই, কিন্তু যেটা অভাব সেটা হচ্ছে সম্মিলিত প্রয়াস নেওয়া। আমরা যে পরিকল্পনাগুলো করি এগুলা কাগজে কলমে থাকে, পরিকল্পনার সঙ্গে এটাকে শক্তভাবে বাস্তবায়ন করা এবং এই বাস্তবায়ন করতে হলে যে অর্থের সংকলন হবে এবং সেই অর্থকে যথাযথভাবে ব্যবহার করাটা, এটা বাংলাদেশে আমরা কোনো সময় করতে পারি না। অ্যাটলিস্ট গত 15-20 বছর এটা আমরা করতে পারি না। আমরা এখনো সেই আবর্তিত চক্রে ঘোরাফেরা করছি। পলিসি তৈরি করা হয়, চমৎকার পলিসি থাকে, এইটার ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন একদম হয় না। মিনিস্ট্রিগুলোর মধ্যে কোঅর্ডিনেশন অভাব আছে। যে সিদ্ধান্তগুলো পলিসি হিসেবে নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তগুলোকে আমরা কোনো সময় বাস্তবায়ন হচ্ছে না। আমাদের কিন্তু দক্ষতার বিষয়টিও আছে, যে দক্ষ জনশক্তি তৈরিতে কিন্তু আমরা এখনো অনেকটা পিছিয়ে আছি। আসলে এইখানে আসলে কেন আমরা এত পিছিয়ে থাকি সবসময়? প্রথম কথা, দক্ষতা করতে হলে আপনার এডুকেশনের মান উন্নয়ন করতে হবে। আমরা জানি যে বাংলাদেশে আমরা এডুকেশনের তো বরাদ্দ এখন দিচ্ছি না, বরাদ্দ খুবই কম। পৃথিবীর অন্য যে কোনো দেশের সঙ্গে তুলনা করেন আমরা এডুকেশনের সবচেয়ে কম খরচ করছি। এটার সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট এর যে ইস্যু আছে সেখানে আমরা যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করতে পারছি না। কাজেই আমরা এখন দেখছি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হচ্ছে, সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে কর্মবাজারে যে যোগ্যতা দরকার সেটার কোনো মিল নাই। কাজে স্কিল মিসম্যাচ বলছি আমরা, যে শিক্ষা দিচ্ছি আর চাকরির ক্ষেত্রে সেই শিক্ষাটা আসলে কাজে লাগছে না। জি, একদম। বেকারত্ব দূর করতে স্বল্প এবং দীর্ঘমেয়াদে আপনার কি কি পরামর্শ আছে, আমরা ছোট করে একটু শুনবো। স্বল্প মেয়াদে অবশ্যই আমাদেরকে দুটো কাজ করতে হবে। একটি হচ্ছে যে আমরা যদি বিদেশে আরো যদি বেশি পরিমাণে শ্রমিক পাঠাতে পারি এবং সেটা যদি সেমি স্কিল এবং স্কিল ওয়ার্কার হয়, এটা আমাদের জন্য খুব ভালো, খুব তাড়াতাড়ি আমরা সেই থেকে সুবিধা পেতে পারি। আর অবশ্যই আমাদেরকে বিনিয়োগ বাড়াতে হবে, সেটার প্রয়োজন আছে। কিন্তু আমরা আজকের আলোচনায় বা বিভিন্ন গবেষণায় দেখতে পাচ্ছি এখন স্টেট, রাষ্ট্রের শক্তিশালী একটা ভূমিকা থাকতে হবে। এই জন্য আমরা বলতে চাই, যদি বাংলাদেশ এরপরে কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে, 9th ফাইভ-ইয়ার প্ল্যান যদি আমরা করি, সেটা যেন এমপ্লয়মেন্ট সেন্টার একটা ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি হয়। তাহলে হবে কি, আমরা সুসমন্বিত একটা প্ল্যান করতে পারবো। কিন্তু আগেই বলেছি, অনেক সময় ভালো পরিকল্পনা করলে আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারছি না। কাজে সেই বাস্তবায়নের ফাঁক ফোরকগুলো আমাদের খুঁজে বের করতে হবে এবং সেখানে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। জি, একদমই তাই। সম্মিলিতভাবে পরিকল্পনাও প্রয়োজন, দক্ষ জনশক্তিও প্রয়োজন, বিনিয়োগও প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।